আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি মিস, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস, আমাদের অ্যাসাইনমেন্ট কবে দিবে? তোমাদের এখনো কোনো নোটিশ হয়নি, 3rd ইয়ার পর্যন্ত দিতে বলছে 15 তারিখের পরে। তবে তোমাদের মিস, হয়তো আসসালামু আলাইকুম। জানুয়ারি ফেব্রুয়ারিতে মেবি হতে পারে, কনফার্ম কিছু এখনো আসেনি। আগামীকাল আমাদের মিটিং আছে, মিটিং এ হয়তো বা কোনো ডিসিশন হতে পারে। তোমাদের তো মোটামুটি সবগুলো সাবজেক্টই শেষের কাছাকাছি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আমি তোমাদের যে কোর্সটি পড়াবো জনস্বাস্থ্য ও সমাজকর্ম, কোর্স কোড 242113, অনার্স 4th বর্ষের 11 অধ্যায়ের নাম হচ্ছে যৌনবাহিত রোগসমূহ। গত ক্লাসে আমরা পড়েছি যৌনবাহিত রোগগুলো কি। যৌনবাহিত রোগ প্রতিরোধে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা, যৌনবাহিত রোগের যে সমস্যা হয় রোগ হওয়ার ফলে, তারপরে হচ্ছে যৌনবাহিত রোগ সংক্রমিত করে কিভাবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, শুধু পড়াশোনা না, নিজেদেরকেও অনেক উপকারে আসবে এবং এগুলো সম্পর্কে আমরা সচেতন হতে পারবো, নিজেরা হতে পারবো, পরিবারের মানুষজনকে সচেতন করতে পারবো, পাশাপাশি আমরা দেশ সমাজের সবাইকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারবো। এই জন্য যৌনবাহিত রোগ বিষয়টা খুবই সেন্সিটিভ মানুষের কাছে, মানে বাংলাদেশের মানুষের কাছে, বিশেষ করে আমাদের কাছে খুবই সেন্সিটিভ একটা ইস্যু। যে কোনো বিষয় আমরা এই বিষয়গুলো খুব সহজে শেয়ার করতে চাই না, বাট এইগুলো কিন্তু জানার বিষয়, কারণ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জানা উচিত এবং এই রোগগুলো সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে, নিজেদেরকে, পরিবারকে, সবাইকে করতে হবে। তাহলে হচ্ছে যৌনবাহিত রোগ প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করলে একজন মানুষ যৌনবাহিত রোগে আক্রান্ত হবে না, সেই ব্যবস্থাগুলো কি সেগুলো সম্পর্কে আমরা জানবো। যৌনবাহিত রোগ আক্রান্ত সঙ্গীকে ত্যাগ করতে হবে। যে মানুষের বাহিত রোগ আছে সেই সঙ্গীর সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক, মানে আর কি শারীরিক সম্পর্ক, যে সম্পর্কের মাধ্যমে যৌন রোগ ছড়ায়, মূলত শারীরিক সম্পর্কের মাধ্যমেই হচ্ছে যৌন রোগটা ছড়ায়। সেই আক্রান্ত সঙ্গীকে ত্যাগ করতে হবে, ফিজিক্যালি, মেন্টালি না। একজন মানুষ অসুস্থ হলে তাকে মানসিকভাবে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে হবে, কিন্তু তাদেরকে কি করতে হবে, যে এই আক্রান্ত রোগদের সঙ্গী ত্যাগ করতে হবে, সঙ্গ ত্যাগ করতে হবে এবং তাদেরকে সচেতন করতে হবে যেভাবে হোক তারা সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। এই যৌনবাহিত রোগ প্রতিরোধে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা হচ্ছে কন্ডোম ব্যবহার করা। যাদের সাথে এই সংস্পর্শে যাবে তখন অবশ্যই এটা একটা তোমার প্রোটেকশন ইউজ করতে হবে, সেজন্য কন্ডোম ব্যবহার করতে হবে। এটা কিন্তু এখন শুধুমাত্র যে পুরুষের জন্য আছে তা কিন্তু না, নারীদের ক্ষেত্রেও কিন্তু এই মেথডটা কিন্তু আছে। মানে এই তোমরা কি দেখেছো কখনো, জানো যে এই মহিলাদেরও যে কন্ডোম আছে? জি মিস। দেখছো? মিস, ফোনে দেখেছি বাট বাস্তবে দেখি নাই। আচ্ছা, আমিও যখন অনার্স 4th ইয়ারে ফিল্ড ওয়ার্ক করতে গিয়েছি, আমি ফিল্ড ওয়ার্ক করেছিলাম ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ফার্ম গেটে। তো ওই ম্যাডাম হচ্ছে উনিও সমাজ কল্যাণের স্টুডেন্ট ছিলেন এবং উনি আবার রিসার্চ করতেছিলেন, উনি যে সমাজসেবা অফিসার যিনি ছিলেন আর কি। তো ওই আপার আমি অনেক বই দেখেছি, ওই ম্যাডামের অনেক বই দেখছিলাম, সেই বইয়ে আমি এই প্রথম আমরা এগুলো জানছি। সেটা তো অনেক আগের কথা, তখন আমরা এগুলো দেখছিলাম, তখন এতটা সচেতন ছিল না। কারণ দেখবা যারা হচ্ছে এই রোগগুলো মূলত যৌনকর্মীদের বেশি হয়, এখন তো আসলে যে কোনো মানুষের হতে পারে,
বিভিন্নভাবেই হতে পারে। শুধু যে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে বিষয়টা তা কিন্তু না। বিভিন্ন এই যে রক্ত পরীক্ষা না করে রক্ত নিলে, বিভিন্ন ভ্যাকসিন মানে অনেকভাবেই ছড়াতে পারে। যে কারোর যেকোনো মুহূর্তেই হতে পারে। তার মানে এটা কিন্তু খারাপ কিছু না। মানে রোগটা খারাপ, তো মানুষ তো আর খারাপ হতে পারে না। সেজন্য যারা যৌনকর্মীদের সাথে সহবাসে যায়, তাদের সংস্পর্শে যায়, ওরা কন্ডোম ইউজ করতে চায় না। ঠিক আছে? মেক্সিমাম কিন্তু যৌনকর্মীদের উপর সার্ভে করে দেখা গেছে ওদের কিন্তু ক্লায়েন্ট মেক্সিমামই হচ্ছে রিক্সাওয়ালার, পুলিশ মানে বিভিন্ন টাইপের। তখন ওরা বলে যখন আসে তারা কিন্তু এই জিনিসটা ইউজ করতে চায় না। তখন মেয়েরা নিজেদের নিরাপত্তার সাথে কিন্তু এটা সাধ্যে তারা এটা ইউজ করতে পারে। তারপরে হচ্ছে যৌনবাহিত রোগ আছে কিনা সেটা পরীক্ষা করে নেওয়া। অনেক সময় দেখবা যে এই জিনিসটা মাঝে কিন্তু খুবই মানে টেলিভিশনে বিটিভিতে দেখায় তো। বিদেশ থেকে আসলে ছেলেদের পরীক্ষা করা, তারপরে হচ্ছে ইন্ডিয়ার একটা আ জায়গা আছে তো নাম শুনছো? যেটাকে মানে এলাকা ভিত্তিক বোম্বে বলে কিন্তু মুম্বাই মানে এখানে অনেকে যায়, অনেক মহিলারা যায় কিংবা দুবাইয়ে অনেক জায়গায় যায় যেখানে যেয়ে হচ্ছে তোমার আ এই যে যৌন সম্পর্কে লিপ্ত হয়, যৌনকর্মী আরকি। আম তখন এদের কিন্তু পরীক্ষা করে নেওয়া হয় যখন দেশে আসে কিংবা বিয়ের আগে। এটা কিন্তু আমাদের সবারই সচেতন হওয়া উচিত। পরীক্ষা করে নেওয়া। এজন্য যৌনবাহিত রোগ আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে। তারপরে হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া। অনেক সময় দেখবা যে মেয়েদের যে জরায়ু ক্যান্সার হয়, জরায়ুর জন্য কিন্তু ক্যান্সার ওই ভ্যাকসিন বের হইছে। জানো তোমরা? জি মিস জানি। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমাদের সচেতন নাগরিক হিসেবে সবাইকে জানতে হবে এবং এই মিস এটা ভ্যাকসিন কি সবার দেওয়া লাগবে? হ্যাঁ, সবাইকে নিতে হবে। আর বিশেষ করে মেয়েদের তো বিভিন্ন ধরনের প্রবলেম আছে। এই যে হঠাৎ করে মিসক্যারেজ হয়ে যায়, তারপরে বিভিন্নভাবে এইজন্য টিটি টিকার কথা বারবার বলে। টিটি টিকার পাশাপাশি আবার অনেক সময় যে অ্যা বিষয়গুলো হচ্ছে আ যখন মিসক্যারেজ হয়ে যায় তখন দেখবা যে অনেক সময় যে আ মানে কি হয় ওইটা কিন্তু পুরোপুরিভাবে হয় না। তখন বিভিন্ন পদ্ধতি ইউজ করতে হয়। এমআর করতে হয় যেটাকে মেনস্ট্রুয়েশন রেগুলার বলে। ডিএনসি করতে হয়। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে জরায়ুতে খুব প্রবলেম হয়ে যায়। ক্যান্সার পর্যন্ত হয়। মেয়েদের তো এখন কমন রোগ হয়ে গেছে এই যে তোমার জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। এজন্য ভ্যাকসিনটা দেওয়া থাকলে কি সেভ। আমরা তো যা কিছু করি নিজের সুস্থতার জন্য, সেভের জন্য। এজন্য ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে যৌনবাহিত রোগ প্রতিরোধে। তারপরে হচ্ছে বিশ্বস্ত সঙ্গীর সাথে যৌন মিলন করা। তারপরে নিয়মিত জনকেন্দ্রের পরীক্ষা করা। তার মানে যেখান দিয়ে মানে আ আরকি যেটাকে তোমার বলা হয় যে জরায়ু, সেই ইন্দ্রিয়টা হচ্ছে পরীক্ষা করার কথা বলা হয়েছে। এটা কিন্তু করে। এটার একটা নাম আছে। নামটা কি বলতে পারবা? ভায়া। শুনছো? ভায়া নাম শুনছো? জি মিস ভায়া টেস্ট। হ্যাঁ, ভায়া টেস্ট রাইট। এখন তো আমরা সবাই জানি এই নিয়মিত এই পরীক্ষার করার কথা বলা হইছে। মেক্সিমামই 45 পার হলেই কিন্তু তোমার এই যে ভায়া করার কথা বলে। তাহলে আমি মাস্টার্সে ফিল্ড ওয়ার্ক করছি তোমার এই যে ম্যাটার্নিটি মানে যেটাকে ইনফার্টিলিটি বলে মোহাম্মদপুরে। এখন ওইটা ম্যাটার্নিটি হয়ে গেছে, বড় হসপিটাল হয়ে গেছে। ওইটা হচ্ছে ফার্টিলিটি হসপিটাল। ইনফার্টিলিটি কি বলো তো? বলতে পারবেন মিস ইনফার্টিলিটি কি? নাও মিস। ফার্টিলিটিটা কি? ফার্টিলিটি মানে বোঝায় যে উর্বরতা। তার মানে এটা বোঝাচ্ছে এই ফার্টিলিটি টার্মটা ইউজ হচ্ছে যেসব মহিলাদের, যেসব দম্পতিদের সন্তান হয় না। শুধু মহিলা না, পুরুষ মহিলা যে কারোরই হতে পারে। যে দম্পতি দীর্ঘদিন বিয়ের পরেও কনসেপ্ট করে না, বাচ্চা হয় না তাদেরকে কিন্তু এটা বলে ইনফার্টিলিটি। ওখানে আমরা ফিল্ড ওয়ার্ক করেছিলাম। যেটা হচ্ছে যে এইটা ওখানে পরীক্ষা করে। এই ভায়া টেস্ট মেক্সিমাম 45 যাদের পার হয়ে যায়, যখন তোমার রেগুলার যে মেনস্ট্রুয়েশন হয় প্রত্যেক মানে মান্থলি যেটা, ওইটা যখন শেষ হয়ে যায়, বিশেষ করে আমাদের মা, খালা, নানি, দাদি যাদের একটা এজের পরে কিন্তু এটা থেমে যায়। শুরু হয় একটা এজে যেরকম একটা এজের পরে শেষ হয়, তখন কিন্তু এই জিনিসটা বেশি হয়। বিভিন্ন ধরনের সিম্পটম দেখা দেয়। ওরা অনেকভাবে অসুস্থ হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম দেখা দেয়।
সেই ক্ষেত্রে এটাও হতে পারে, এই জন্য বলছে যে এই জিনিসটা পরীক্ষা করার কথা। তারপরে বলছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও কিন্তু যৌনবাহিত রোগ প্রতিরোধের ব্যবস্থা হিসেবে গ্রহণ করে। তারপরে হচ্ছে ধর্মীয় চেতনাকে জাগ্রত করা, যেহেতু আমাদের ইসলাম ধর্মে কিন্তু মানে বিভিন্ন ধর্মের কথা বলছে, যেহেতু আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্মের কথা বলছি, বিভিন্ন ধর্মে যে ধর্মীয় যে চেতনা, সব জায়গায় কিন্তু অবৈধ সম্পর্ক বা যে এই সবগুলো থেকে কিন্তু ধর্মীয় চেতনাকে যখন একজন মানুষ জাগ্রত করে, তখন কিন্তু মানে বাজে কি কর্মে লিপ্ত হয় না। সেজন্য ধর্মীয় যে চেতনা, সেটাকে জাগ্রত করতে হবে, মানুষের ভিতরে সচেতন করতে হবে। তারপরে নিজস্ব জিনিস ব্যবহার করা, নিজের যে জিনিস সেগুলো ব্যবহার করা, অন্যেরটা ব্যবহার। যৌন রোগের পরিণাম সম্পর্কে জানা, যে শেষ কি পর্যন্ত হতে পারে, মৃত্যু, ক্যান্সার, বিভিন্ন ধরনের হতে পারে। এইডস হলেই তো তোমার মৃত্যু অনিবার্য। সেজন্য এই রোগের পরিণাম সম্পর্কে জানতে হবে এবং সচেতন করতে হবে, তাহলে কিন্তু যৌনবাহিত রোগ প্রতিরোধে ব্যবস্থা হিসেবে গ্রহণ করা যাবে। তারপরে এইচআইভি আক্রান্ত ব্যক্তি গর্ভধারণ না করা, কারণ এইচআইভি আক্রান্ত ব্যক্তি গর্ভধারণ করলে কিন্তু সেই সন্তানেরও এইচআইভি পজিটিভ হতে পারে। অনেক আগে আমি একটা মুভি দেখছিলাম, সেটা হচ্ছে, তোমরা দেখছো কিনা বলতে পারবো না, টনি ডায়েস আর হচ্ছে মৌসুমী জি আর মিস দেখেছি। ইলিয়াস, দেখছো না? হ্যাঁ, ওখানে জি মিস। এই জিনিসটা খুব, এটা জাস্ট, কিন্তু ওখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই আক্রান্ত ব্যক্তি গর্ভধারণ করলে কিন্তু তার সন্তানেরও হওয়ার একটা পসিবিলিটি থাকে। তারপরে হচ্ছে অবৈধ যৌন সম্পর্কে চিকিৎসকের কাছে স্বীকার করা। অনেক সময় যে চিকিৎসকের কাছে কি সবকিছু কিন্তু স্বীকার করতে হয়, যে কি হয়েছে না হয়েছে, না হলে কিন্তু তারা ট্রিটমেন্টটা দিতে পারবে না। অনেক সময় দেখা যায় যে ফার্স্ট স্টেজ থাকে, তখন মানে যৌন রোগ তো বিভিন্ন ধরনের আছে, শুধু যে এইডস আছে তা না। আমরা তো তোমাকে বললাম, মানে গত ক্লাসে তো আমরা বলেছি গনোরিয়া, সিফিলিস, তারপরে এইডস, বিভিন্ন ধরনের আছে। তো এইগুলো যখন আমরা ডক্টরের কাছে যাব, চিকিৎসকের কাছে, তখন যে অবৈধ যদি যৌন সম্পর্কে কেউ লিপ্ত হয়ে থাকে, সেটি কিন্তু স্বীকার করতে হবে, নাহলে কিন্তু ডক্টর ওইভাবে ট্রিটমেন্টটা দিতে পারবে না। তাহলে কি হবে, যৌনবাহিত রোগ প্রতিরোধে এগুলো মানে ব্যবস্থা গ্রহণ করা যাবে। আগেই যদি জানা যায়, তাহলে একজন মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে কিন্তু ফেরত আসা সম্ভব। ঠিক আছে? তারপরে হচ্ছে যৌনবাহিত রোগের সমস্যা, মানে কি কি সমস্যা হলে বুঝতে পারবো যে যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছে। পুরুষ হোক মহিলা হোক, যৌনবাহিত রোগের যে সমস্যাগুলো মানে বোঝা যায়। অসময়ে প্রসব বা গর্ভপাত। অসময়ে প্রসব বলতে কি বোঝাচ্ছে বলতো? এটা অসময়ে কি বলে, প্রসব মানেটা কি? মানুষের তো মানে প্রসব, জন্ম দেওয়া, শিশু জন্ম দেওয়া। হ্যাঁ, শিশু জন্ম দিয়া, কিন্তু অসময়ে কথাটা কেন আসছে বলতো? মিস মানে 18 বছরের আগে, মানে পূর্ণবয়স্ক আগে যে শিশু জন্ম দেয়, এটাকে বোঝানো হয়েছে। না না, এটা বোঝাচ্ছে অসময়ে প্রসব মানে একজন মানুষের তো নরমালি 36 উইক, হচ্ছে তাই না? ম্যাম, যেটা সময়, জি, মানে সময়ের আগে যদি প্রসব করে ফেলে, এই আগে প্রসবটা, জন্ম দেওয়া। রাইট, হ্যাঁ। জি ম্যাম। অনেকে দেখবা 7 মাসে বাচ্চা হয়ে যায়, 8 মাসে হয়ে যায়। শুধু যে যৌনবাহিত রোগের কারণে হয় তা কিন্তু না, বিভিন্ন কারণে হতে পারে, হ্যাঁ? কিন্তু এখানে এটা আসলে যে এই সমস্যাগুলো হতে পারে, সেই কথাগুলো বলা হয়েছে, হ্যাঁ? যে অসময়ে প্রসব করে 6 মাসে অনেকের দেখবা কনসেপ্ট করে ফেলে, চোখ ফোটে না বাচ্চাদের। 7 মাসে হলেও বাঁচানো সম্ভব, কিন্তু 6 মাসে 5 মাসে হলে কিন্তু সেই বাচ্চাটার জীবন নাশের হুমকি থাকে, এমনকি বাঁচানোও সম্ভব হয় না। তারপরে গর্ভপাত, মিসক্যারেজ হয়। দেখবা যে মানে ঠিক হচ্ছে না, মানে প্রায় মিসক্যারেজ হয়। এরকম অনেকেরই দেখা যায় যে হচ্ছে না। আবার অনেক সময় অনেক বেশি এইজ হয়ে গেলেও এই প্রবলেমটা হয়। তারপরে হচ্ছে ডিম্বনালীতে গর্ভধারণ হতে পারে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জরায়ুতে না যেয়ে, মানে যেখানে যাওয়ার কথা সেখানে না যেয়ে অন্য একটা অংশ, ২ টা অংশ আছে, ওই অংশে চলে যায়। যেহেতু আমরা এখনো কেউই তোমরা কি কেউ আছো যার বেবি আছে? এখন যারা ক্লাসে জয়েন করছো, অনেকেরই বেবি আছে মিস, বেশিরভাগই বেবি আছে। এখন যারা তোমরা ক্লাসে জয়েন করছো, কারোর বেবি আছে?
নিজুমের আছে। নিঝুমের আছে। তো ওর ভালো করে জানার কথা যে ডিম্বনালীতে গর্ভধারণ হতে পারে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেখানে যাওয়ার কথা সেখানে না যেয়ে অন্য আরেকটা জায়গা আছে, সেখানে চলে গেলে সেটা কিন্তু মা এবং সন্তানের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তারপরে হচ্ছে আক্রান্ত গর্ভবতী মা মৃত সন্তান প্রসব করতে পারেন। অনেক সময় দেখা যায় যে যৌন আক্রান্ত গর্ভবতী মার সন্তান স্বাভাবিক বাড়তেছে, সবকিছু আছে, কিন্তু যখন প্রসব করে বাচ্চাটা কিন্তু মৃত হতে পারে। তারপরে সন্তান ধারণের অক্ষমতা বা বন্ধ্যত্ব হতে পারে। অনেক সময় দেখা যায় যে বন্ধ্যা হয়ে যায় না, সেটাও হতে পারে। তারপরে হচ্ছে সেটা পুরুষ এবং মহিলা যে কারোরই হতে পারে। তারপরে পুরুষদের মূত্রনালী সরু হয়ে যায়। সরু জিনিসটা কি বুঝো? সরু কি বলতো? চিকন। চিকন, রাইট। চিকন হয়ে যেতে পারে এবং প্রস্রাবের বেগ বাধাগ্রস্ত হতে পারে। অনেক সময় দেখবা যে অনেকে প্রস্রাব রাখতে পারে না, একটু পরপর ওয়াশরুমে যেতে হয়, একটু পরপর ওয়াশরুমে যেতে হয়। এই যে বেগটা, অনেকেই দেখবা বেগ রেখে দিতে পারে। অনেকের তো মানে কিছু ব্যাপার আছে যে বাইরে গেলে যেকোনো ওয়াশরুমে যেতে পারে না। তারপরে চেপে রাখে কষ্ট করে। যদিও চেপে রাখা ঠিক না, কিন্তু এই যে বেগটা, এটা কিন্তু তারা ধরে রাখতে পারে না। এই যৌনবাহিত রোগে যেসব আক্রান্ত রোগী থাকে, তারপর পুরুষদের মূত্রনালীটা চিকন হয়ে যায় আস্তে, আস্তে। তারপর হচ্ছে আক্রান্ত মায়ের নবজাতক শিশুর যে জন্মগত ত্রুটি বা অন্ধত্ব হতে পারে। জন্মের সময় দেখবা যে বিভিন্ন বাচ্চা অনেক মানে বিভিন্ন ধরনের শারীরিক, মানসিকভাবে অসুস্থ। এই যে তোমার প্রতিবন্ধী শিশু হতে পারে, অন্ধ হতে পারে। এই যেসব মাদের যৌনবাহিত রোগে আক্রান্ত থাকে। সবার যে হয় তা কিন্তু না। যে যত অন্ধ মানুষ আছে সবার মা যে এরকম মানে অসুস্থ তা কিন্তু না, হতে পারে। তারপরে মহিলাদের জরায়ুর মুখে ক্যান্সার হতে পারে। এটা তো খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে HIV ভাইরাস বা এইডস রোগে আক্রান্ত হয়ে গেলে শরীরে একের পর এক নানাবিধ রোগের সংক্রমণ ঘটে, যার পরিণতি কিনিচিত মৃত্যু। এইডস তো হইছে এবং পাশাপাশি আরো বিভিন্ন ধরনের রোগের উপসর্গ। দেখবা যে রোগীর ক্যান্সার হয় তার কিন্তু হয়তো এক জায়গায় একটা অংশ কেটে ফেলছে, সে জরায়ু হোক, তারপরে ব্রেস্ট হোক, যে কোনো জায়গায়, হাত পা যে কোনো জায়গায় হোক, কিন্তু দেখবা তার সেই লক্ষণগুলো আস্তে আস্তে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এরকম এই যে যৌনবাহিত রোগ এইডস এর ক্ষেত্রেও কিন্তু এরকম শরীরে বিভিন্ন ধরনের অসুস্থতা হতে পারে। তারপরে হচ্ছে যৌনবাহিত রোগে আক্রান্ত হলে রোগীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়। কারণ কি, যখন জানে যে একজন, আমরা জেনে শুনে কিন্তু কোনো মানুষকে এরকম অসুস্থ, সে ছেলে হোক মেয়ে হোক, কেউ কিন্তু তোমার বিয়ে করতে চাবে না। যখন বিয়ে করতে চাবে না তখন আশেপাশে মানুষ জানতে পারবে, সামাজিকভাবে কিন্তু হেয় প্রতিপন্ন হতে হয়। এরকম কিন্তু একটা নাটক হয়েছিল অনেক দিন আগের কথা। তখন মানে বিটিভিতে মানে মূলত এগুলো ছড়াচ্ছে, এই যে এটার মতোই। তো ছেলে বিদেশ থেকে আসে, অনেক টাকা পয়সা নিয়ে আসে, বুঝছো, মনে করে কি যে ও তাকে বিয়ে করবে। তো সবাই বিয়ে করতে রাজি হয়, কিন্তু তখন ওই গ্রামে স্বাস্থ্যকর্মী নতুন করে মানে আসে, যত ছেলে মেয়ের বিয়ে হয় ব্লাড টেস্ট করতে বলে। কিন্তু যে দেখবা যে অপরাধ করে সে কিন্তু জানে সে কি করছে, তাই না? আমরা কিন্তু সবাই জানি যে আমরা কি করছি না করছি। তো সে বিয়ের আগে বারবার বলতেছে তাকে ব্লাড টেস্ট করতে, সে ব্লাড টেস্ট করতে রাজি না। এবার ব্লাড টেস্ট না করলে কেউ যতই টাকা পয়সা থাক তাকে কেউ বিয়ে করবে না। পরে ব্লাড টেস্ট করে দেখে যে তার হচ্ছে এই যে HIV AIDS পজিটিভ। তখন কেউ বিয়ে করতে চাইতেন, এমন কি তার আশেপাশে কেউ, মানে এই যে সামাজিকভাবে পুরা ফ্যামিলি এক ঘরে করে দিছে। তার মানে কি, সেই রোগে শুধু কিন্তু সে অস্বস্তিতে পড়ে না, পাশাপাশি তার পরিবার, আশেপাশের মানুষ খুব হেয় প্রতিপন্ন করে ফেলে। তারপরে স্বামী বা স্ত্রী যে কেউ যদি এই রোগে আক্রান্ত হয়, তাহলে কিন্তু অপরজনের ভিতরে এর বংশ বিস্তারের সম্ভাবনা শতভাগ। একজন যদি অসুস্থ হয়ে যায়, সেটা যে কেউ হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, তখন কিন্তু তার মাধ্যমে আরেকজনের শরীরে ছড়াতে পারে এবং ছড়ানোর সম্ভাবনা 100%। তাহলে যৌনবাহিত রোগের কি কি সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন জানবো যে যৌনবাহিত রোগ সংক্রমিত করে যেভাবে, কি কি কাজ করলে
যৌনবাহিত রোগ সংক্রমিত হতে পারে সেগুলো সম্পর্কে আমরা জানব। অবৈধ যৌন মিলনের মাধ্যমে এই যৌনবাহিত রোগটা সংক্রমিত হতে পারে, ছড়াতে পারে। তারপরে হচ্ছে অপরীক্ষিতভাবে রক্ত গ্রহণের মাধ্যমে। কোনো রক্ত যদি পরীক্ষা ছাড়া গ্রহণ করা হয় তার মাধ্যমে কিন্তু আমাদের শরীরে, মানুষের শরীরে এই যৌনবাহিত রোগ সংক্রমিত হতে পারে, ছড়াতে পারে। তারপর হচ্ছে ব্যবহৃত ইনজেকশনে সুজ বা সিরিঞ্জ ব্যবহার করলে, এটা মূলত হয় কাদের ক্ষেত্রে জানো? যারা অ্যাডিক্টেড, বিভিন্ন ধরনের নেশা ইউজ করবে, এক সিরিঞ্জের ভিতরে তোমার কি বলে এটাকে, কোন ইয়ে আছে যেটা মাদকদ্রব্য আছে যেটা কিন্তু সিরিঞ্জের মাধ্যমে ইউজ করে, বলতে পারবে? ড্রাগস মিক্স, ড্রাগস। হ্যাঁ ড্রাগস তো, কিন্তু কোন ড্রাগস নামটা জানো? প্যাথেডিনের নাম শুনছো? ম্যাম ফেন্সিডিল। হ্যাঁ রাইট, প্যাথেডিন কিন্তু কি করে, একটা সিরিঞ্জের ভিতরে নিয়ে সেটাই কিন্তু যারা যারা ধরো এই যে বন্ধু বান্ধব আমরা কি করি, ঝালমুড়ি কিনে ভাগ করে খাই না, ওরাও কিন্তু ওরকম ভালোবেসে একজনের সিরিঞ্জ আরেকজন ইউজ করে, কিন্তু কার শরীরে কি আছে আমরা তো জানি না। সেরকম ওরা এই যে সিরিঞ্জ ব্যবহার করে তার মাধ্যমে কিন্তু এই রোগটা ছড়াতে পারে, কারণ তারা তো এ করতেছে না, কারণ বন্ধু একজন আরেকজনেরটা ইউজ করতেছে, তো সিরিঞ্জ ইউজ করলে কি সমস্যা, এরকম যখন করা হয় তার মাধ্যমে কিন্তু এই রোগগুলো ছড়ায়। তারপরে আক্রান্ত মা হতে গর্ভস্থ সন্তান আক্রান্ত হতে পারে, তারপরে আক্রান্ত ব্যক্তির চুম্বনের মাধ্যমে হতে পারে, তারপরে হচ্ছে আক্রান্ত ব্যক্তির চামড়া যে ক্ষত স্থান আছে সেখান থেকে নির্গত রস বা পুঁজ ছড়িয়ে, অনেক সময় দেখবা যে এই যৌনবাহিত রোগে যারা আক্রমিত হয় তারা কিন্তু অনেকের যে চামড়ার রং চেঞ্জ হয়ে যায়, ক্ষত হয়, সেখান থেকে রস বের হয়, পুঁজ বের হয়, সেটার মাধ্যমে কিন্তু আরেকজনের শরীরে ছড়াতে পারে। তারপরে হচ্ছে অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে, অবশ্যই এটাকে অ্যাভয়েড করতে হবে, তাহলে যৌনবাহিত রোগ এভাবে কিন্তু ছড়াতে পারে। এগুলো ছাড়া আরো বিভিন্ন ভাবে কিন্তু এগুলো ছড়াতে পারে। এগুলো হচ্ছে বিশেষ কারণ। আর কিছু আছে যেগুলোর মাধ্যমে ছড়ায় না, সেগুলো তোমাদের জানা দরকার, যে আছে না আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত থালা বাসন, গ্লাস, এগুলোতে কিন্তু প্লেট, এগুলো এই পাত্রে, একই পাত্রে যদি খাবার খাওয়া হয় তা কিন্তু ছড়াবে না। তারপর আক্রান্ত ব্যক্তির সঙ্গে যদি ওঠা বসা, চলাফেরা করা হয়, কুলাকুলি, খেলাধুলা, স্পর্শ করলেও কিন্তু, ইভেন একই বিছানা যদিও ব্যবহার করে তাহলে কিন্তু এটা ছড়ায় না। আমরা তো জানলাম যে কিভাবে ছড়ায় বা সংক্রমিত হয়, আর কিভাবে সংক্রমিত হয় না সেই বিষয়গুলো আমরা এখন জানবো। আক্রান্ত ব্যক্তির হাসি কাশি বা থুতুর মাধ্যমেও কিন্তু ছড়ায় না। এই যে এখন COVID-19 হাসি কাশিতে ছড়াচ্ছে, কিন্তু এইডস বা যৌন রোগটা কিন্তু শুধুমাত্র সংস্পর্শে, রক্ত, এমন কোনো কিছু ছাড়া, গভীর সম্পর্ক ছাড়া কিন্তু এগুলো ছড়ায় না। মশা মাছির মাধ্যমেও কিন্তু এগুলো ছড়ায় না। তারপরে একই বাথরুম, ল্যাট্রিন ব্যবহার করলেও কিন্তু ছড়ায় না। কিছু কিছু রোগ আছে যেগুলো তোমার, যে গত দিন বলেছিলাম যে পাবলিক টয়লেট ইউজ করলে অনেক সময় ছড়াতে পারে, কিন্তু একই ধরো পাবলিক টয়লেট না, বাসায় কোনো অসুস্থ হতে পারে, কারণ যৌন রোগ তো শুধু এইডস না, বিভিন্ন ধরনের আছে, একজনের থাকলে আরেকজনের কিন্তু ছড়ানোর সম্ভাবনা নাই, বাট পাবলিক টয়লেটের হিসাবটা কিন্তু অন্যরকম। তারপরে হচ্ছে আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই পুকুরে গোসল করলেও কিন্তু ছড়ায় না। তারপরে যদি এই এইডস আক্রান্ত রোগী অসুস্থ হয়ে যায়, তাকে যদি সেবা করা হয় সেক্ষেত্রেও কিন্তু ছড়ায় না। COVID-19 হলে বাবা মার হলেও ফেলে রেখে চলে আসতেছে, তাই না? কিন্তু যৌন রোগের ক্ষেত্রে এগুলো হলেও ছড়ায় না। তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করি, ঠিক আছে? আর তোমাদের 2-1টা চ্যাপ্টার আছে, শেষ করে ফেলবো এই নেক্সট উইকে, আর এক্সাম নিব না, নেক্সট উইকে চেষ্টা করব এই চ্যাপ্টারে যে বাকি যেটুকু আছে তোমাদের জানা দরকার মোটামুটি ওইগুলো শেষ করে তারপরে আবার একটা পরীক্ষা নিব তোমাদের। ধন্যবাদ সবাইকে। আমরা চলো এখন হচ্ছে রোল কলে চলে যাই। তোমরা যে ওই একটা প্রথম যে ক্লাস টেস্ট দিয়েছিলা, মনে আছে ফার্স্ট ক্লাস টেস্টটা?
জি মিস। ওই ক্লাস টেস্টে সবাই 10 করে পেয়েছো। 10টা অ্যান্সার যেটা দিতে বললাম এটা মনে হয় কত নাম্বার চ্যাপ্টারে ছিল? 3rd চ্যাপ্টার। মিস 3 নম্বর মিস। হ্যাঁ, পরে গতদিন যে ক্লাসটা আমরা নিলাম না, এক্সামটা নিলাম, ওইটার খাতাটা আসলে দেখা হয়ে উঠিনি। কারণ হচ্ছে এই যে অনেকগুলো প্রশ্ন করতে হচ্ছে আমাদের, পাশাপাশি অ্যাসাইনমেন্ট, আর তো তোমাদের ছোট বোনদের তো দেখতেছো একই ইনস্ট্রাকশন বারবার দিতে হচ্ছে। ইভেন গ্রুপে দেখি যে জুনিয়র সিনিয়র কোনো মানামানি ঝগড়া লেগে যাইতেছে। রাইট রাইট রাইট। এগুলো কি ঠিক বলো? চেইন অফ কমান্ড তো মেনটেন করতে হবে না, যে জুনিয়র সিনিয়র তোমার ডিপার্টমেন্টে। ওদের প্রবলেম থাকলে সাবজেক্ট টিচারকে ইনবক্সে জিজ্ঞেস করলেই তো পারে। হ্যাঁ, আর একই ইনস্ট্রাকশন কিন্তু বারবারই দেওয়া হচ্ছে। দেখো একে তো আমাদের বুঝতে পারতেছে না, বুঝছেন? হুম, নতুন তো বুঝতে পারতেছে না। তারপরে হচ্ছে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, গ্রুপে বলে দিচ্ছি, পাশাপাশি যে নক করতেছে, ফোন দিচ্ছে, সবার সাথে কমিউনিকেট করা হচ্ছে, তারপরেও নিজেরা নিজেদের ভিতরে ঝামেলা শুরু করে ফেলে। আচ্ছা, কে কে আসো বলো? পাস তাহমিনা আছে? জি মিস। ইংলিশ যদি তারপর অ্যাসাইনমেন্ট কিভাবে করতে সেটা ওকে বলে দিতে হয়। ফারজানা রহমান আছে? 9। জি মিস। সুহানা আছে? জি মিস। ইশরাত জাহান ইভা 12 আছে? নাই। কাজী অনু 15 আছে? জি মিস। অনু, তুমি গতদিন পরীক্ষা দাওনি তাই না? না মিস। ফারজানা কণা আছে? নাই। জেসমিন 2122 আছে? দিলরুবা 23। নিঝুম আছে 2124। নিঝুম আসো? আছে মিস। তারপরে 29 রাশিদা মিতু জি, মিতু আছে? জি ম্যাম আছে। নীলুফা ইয়াসমিন 30 আছে? (31) সুজানা 31 আছে মিস। 31 তুমি সুজানা গত এক্সামটা দাওনি তাই তো? প্রথমা আমিন আছে? জয়া আক্তার আছো? 34। নো মিস, আর কেউ নেই। তারপরে হচ্ছে মেজবিন নাই। তারপরে আয়শা আক্তার, সুমাইয়া আক্তার, তারপরে 48 আছো? 48 মিস আজকে আর কেউ নাই। আর নাই না? ঠিক আছে, না। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করে দিই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের যে পরীক্ষা দিয়েছো এটার আমি খাতা দেখে ফেলবো, কমপ্লিট করে Okay, নেক্সট miss. ক্লাসে তোমাদের দেখাই দিব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর পড়াশোনা করো। আপনিও। আচ্ছা, দোয়া রেখো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।